তো উসমানীয় সুলতান সুলেমান নামটা শুনলেই দুটো ছবি ভেসে ওঠে তাই না? একদিকে এক দিগ্বিজয়ী যোদ্ধা, আরেক দিকে এক বিচক্ষণ আইন প্রণেতা। কিন্তু তার আসল পরিচয় কোনটা? আজ আমরা এই দুটো পরিচয়ের ভেতরের গল্পটাই খুঁজে দেখব। পশ্চিমে মানে ইউরোপে তাকে ডাকা হতো সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে। আচ্ছা, এই ম্যাগনিফিসেন্ট শব্দটা শুনলেই কি মনে হয়? অনেক ধনসম্পদ, বিশাল সেনাবাহিনী, এক কথায় রাজকীয় ব্যাপার-স্যাপার, তাই না? ইউরোপীয়দের চোখে তিনি ঠিক এমনই ছিলেন। আর হবেনই বা না কেন? তার সময়ে তো উসমানীয় সাম্রাজ্য ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছেছিল, যা ইউরোপের রাজনীতিতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল। আর তাকে দিগ্বিজয়ী বলাটা কিন্তু মোটেই বাড়াবাড়ি নয়। তার সাম্রাজ্যের বিস্তৃতিটা একটা ভাবুন। ইউরোপ, আফ্রিকা, এশিয়া তিনটা মহাদেশ জুড়ে। বেলগ্রেড, রোডস, হাঙ্গেরির বিশাল একটা অংশ, এমনকি বগদাদ পর্যন্ত সবই ছিল তার দখলে। এক কথায় তিনি উসমানীয় সাম্রাজ্যকে বিশ্বের অন্যতম সেরা শক্তিতে পরিণত করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো তার নিজের প্রজারা তাকে এই বিজেতা পরিচয় খুব একটা চিনত না। তাদের কাছে তিনি ছিলেন কানুনি, মানে আইন প্রণেতা। আর এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। প্রজাদের কাছে তার আসল পরিচয় তলোয়ারের ঝঞ্ঝানাটিতে নয়, বরং লুকিয়ে ছিল সেই নিখুঁত আইনি কাঠামোর মধ্যে, যা প্রায় কয়েকশো বছর ধরে সাম্রাজ্যটাকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে রেখেছিল। আচ্ছা, তাহলে এখন একটু গভীরে যাওয়া যাক। সুলেমান ঠিক কতটা বড় একটা সাম্রাজ্য চালাতেন? কারণ এই বিশাল সাম্রাজ্যটাকেই সামলাতে গিয়েই তাকে এমন কিছু প্রশাসনিক সংস্কার করতে হয়েছিল যা তার শাসনকালকে এক অন্য মাত্রা দিয়েছিল। এই টাইমলাইনটা একবার দেখুন। 1521-এ বেলগ্রেড, পরের বছরই রোডস, 1526-এ মোহাচের বিশাল জয়, তারপর বগদাদ। একের পর এক বিজয়, কি স্থলে কি জলে, উসমানীয় সাম্রাজ্যকে যেন থামানোর কেউ ছিল না। ডানিউব নদী থেকে পারস্য উপসাগর পর্যন্ত সব জায়গায় তাদেরই দাপট। আর এই বিশাল সাম্রাজ্যে বাস করত কত মানুষ জানেন? প্রায় 2.5 কোটি। ভাবা যায়, এত ধরনের ভাষা, ধর্ম, সংস্কৃতির মানুষকে এক ছাতার নিচে শাসন করাটা যে কি বিশাল একটা চ্যালেঞ্জ ছিল তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঠিক এই চ্যালেঞ্জটা নিতে গিয়েই তাকে আইনের জগতে একটা বিপ্লব আনতে হয়েছিল। তো চলুন এবার দেখা যাক সুলেমানের সেই সেরা কীর্তিটা, যা যুদ্ধ জয়ের চেয়েও বড়। কিভাবে তিনি দুটো সম্পূর্ণ আলাদা আইনি ব্যবস্থাকে এক সুতোয় বাঁধলেন। এখানে কিন্তু তার প্রশাসনিক প্রতিভার আসল পরিচয়। প্রথমেই আসি শরিয়ার কথায়। এটা হলো ইসলামের ঐশ্বরিক আইন, মানে এটাকে পবিত্র বলে মানা হতো এবং এটা ছিল মুসলিম প্রজাতির জীবনের ভিত্তি। আর সবচেয়ে বড় কথা হলো, এই আইন বদলানোর ক্ষমতা কোনো সুলতানের ছিল না, এটা ছিল অপরিবর্তনীয়। কিন্তু সাম্রাজ্য চালাতে তো আরও অনেক নিয়মকানুন লাগে তাই না? যেমন ধরুন ট্যাক্স বা খাজনা আদায় বা বিভিন্ন অপরাধের বিচার। ঠিক এখানেই আসতো কানুন। এটা ছিল সুলতানের নিজের তৈরি আইন, আর এই আইনটা ছিল অনেক বেশি বাস্তবসম্মত আর সময়ের সাথে সাথে বদলানোর সুযোগ ছিল। মানে সাম্রাজ্যের প্রয়োজন অনুযায়ী এটাকে সাজিয়ে নেওয়া যেত। তাহলে কি সুলেমান শরিয়াকে বাদ দিয়ে কানুন প্রতিষ্ঠা করেছিলেন? না, একদমই না। এইটাই ছিল তার সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয়। তিনি তার প্রধান আইন কর্মকর্তা আবুসুদ এফেন্দির সাহায্য নিয়ে এমন একটা সিস্টেম তৈরি করলেন যেখানে শরিয়া আর কানুন একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। মানে শরিয়ার মূল ভিত্তিটা ঠিক রেখে কানুন দিয়ে বাকি প্রশাসনিক কাজগুলো সামলানো হতো। কি দারুণ একটা ভারসাম্য, তাই না? আর এই আইনের সরাসরি সুফল পেয়েছিল সাধারণ মানুষ। যেমন ধরুন, খ্রিস্টান কৃষকদের ওপর থেকে করের বোঝা কমানো হলো। আবার নতুন কোনো এলাকা জয় করার পর সেখানকার স্থানীয় আইনগুলোকে বাতিল না করে সেগুলোকে সম্মান দেখানো হতো, যতক্ষণ না তা ইসলামের মূল নীতির বিরুদ্ধে যায়। আবার ধরুন মিলেট সিস্টেম, যার মাধ্যমে ইহুদি আর খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় নিয়মকানুন নিজেরাই দেখভাল করতে পারত। এমনকি তিনি ইহুদিদের বিরুদ্ধে যে একটা ভয়ঙ্কর অপবাদ ব্লাড লেবেল ছিল, সেটার বিরুদ্ধে সরাসরি ফরমান জারি করে দিয়েছিলেন। মানে সব ধরনের প্রজাদের জন্যই একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল। আইন তো গেল, এবার একটু অন্যদিকে তাকাই। শিল্প আর সংস্কৃতি। আসলে একটা স্থিতিশীল আর সুশাসিত সাম্রাজ্যই তো শিল্প সংস্কৃতির বিকাশের সেরা জায়গা, তাই না?
আর সুলেমানের পৃষ্ঠপোষকতায় ঠিক এটাই হয়েছিল। উসমানীয় সাম্রাজ্যে যেন এক সাংস্কৃতিক স্বর্ণযুগ শুরু হলো। আর আপনাকে যদি বলি, এই কঠোর শাসক, এই আইন প্রণেতা মনে মনে একজন কবিও ছিলেন। হ্যাঁ, তিনি মুহিব্বি ছদ্মনামে অসাধারণ সব কবিতা লিখতেন। তার একটা কবিতার লাইন ছিল এমন, লোকে সম্পদ আর ক্ষমতাকেই সব ভাবে, কিন্তু আসলে এক মুহূর্তের সুস্বাস্থ্যই সেরা প্রাপ্তি। ভাবুন, একজন সম্রাটের মুখে এই কথা। তার যোদ্ধা পরিচয়ের আড়ালে যে কতটা গভীর এক মানুষ লুকিয়েছিল, এটা তারই প্রমাণ। তার শিল্পের প্রতি ভালোবাসাটা যে কতটা গভীর ছিল তার একটা প্রমাণ দিই। 1526 সালের একটা হিসাব অনুযায়ী তার রাজকীয় শিল্পী সমিতিতে, যেটার নাম ছিল এহল ই হিউয়ার্ফ, সেখানে সদস্য সংখ্যা ছিল 600রও বেশি। মানে গোটা ইসলামী বিশ্ব আর ইউরোপের সেরা সেরা শিল্পীরা তার দরবারে কাজ করার জন্য ছুটে আসতেন। আর এই শিল্পীরা যখন এক জায়গায় হলেন, তখন কি হল? আরবি, তুর্কি, এমনকি ইউরোপীয় শিল্পরীতির এক দারুণ মিশ্রণ ঘটল। পেইন্টার, ক্যালিগ্রাফার, স্বর্ণকার সবাই মিলে এমন এক নতুন ধরনের উসমানীয় শিল্প তৈরি করলেন, যার ছাপ আজও রয়ে গেছে। তবে শিল্পকলার কথা বললে স্থাপত্যকে তো বাদ দেওয়া যায় না। আর এখানে নাম আসবেই মিমার সিনানের, সুলেমানে প্রধান স্থপতি। এই দুজনের জুটিটা ছিল অসাধারণ। সিনানের হাতে তৈরি হয়েছে 300রও বেশি স্থাপত্য, যার মধ্যে আছে ইস্তাম্বুলের সেই বিখ্যাত সুলেমানিয়ে মসজিদ। আজও ইস্তাম্বুলের স্কাইলাইন মানেই তো মিমার সিনানের সেসব অবিশ্বাস্য কীর্তি। আচ্ছা, সুলেমানের এই যে শাসন পদ্ধতি, এটা কি সেই সময়ের বাকি শাসকদের মতো ছিল, নাকি এখানেও তিনি আলাদা ছিলেন? চলুন একটু মিলিয়ে দেখা যাক। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল পারস্যের সাফাভি সাম্রাজ্য। তারা কিন্তু বেশ কট্টরভাবে নিজেদের ধর্মীয় নীতি প্রজাদের উপর চাপিয়ে দিত। কিন্তু সুলেমান ঠিক তার উল্টো পথে হেঁটেছিলেন। তার কানুন আইনটা ছিল অনেক বেশি বাস্তবসম্মত। তিনি বুঝেছিলেন যে এত বড় একটা সাম্রাজ্য, যেখানে নানা ধর্ম আর সংস্কৃতির মানুষ থাকে, সেখানে গোড়ামি দিয়ে নয়, বরং সবাইকে নিয়ে চলাই আসল বুদ্ধিমানের কাজ। আর এই বাস্তববাদী নীতিই ছিল তার সাফল্যের অন্যতম চাবিকাঠি। তাহলে সবশেষে প্রশ্নটা হল, সুলেমানের আসল উত্তরাধিকারটা কি? তার এত সাফল্য, এত বড় সাম্রাজ্য, এই সবকিছুই কি শুধুই একজন মহান ব্যক্তির একার কৃতিত্ব ছিল? দেখুন, সত্যিটা হলো এই স্বর্ণযুগ একা সুলেমানের হাতে তৈরি হয়নি। তার পাশে ছিলেন ইব্রাহিম পাশার মতো বিচক্ষণ উজির, এবুসুদ এফেন্দির মতো জ্ঞানী আইনবিদ, আর জালাল চাঁদে মুস্তাফার মতো দক্ষ প্রশাসক। এটা ছিল একটা টিম ওয়ার্ক। আর এখানেই কিন্তু সুলেমানের আসল জাদু। তিনি শুধু নিজে ভালো শাসন করেননি, তিনি এমন একটা সিস্টেম বা ব্যবস্থা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, যা তার মৃত্যুর পরও প্রায় 300 বছর ধরে টিকে ছিল। তার আসল মহত্ব কোনো একজন ব্যক্তি হিসেবে নয়, বরং একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা তৈরির কারিগর হিসেবে। তাহলে শেষ প্রশ্নটা আপনারাই ভাবুন, একটা সাম্রাজ্যের আসল ভিত্তি কি? বড় বড় দুর্গ আর ধারালো তলোয়ার, নাকি সবার জন্য সমান বিচার আর শক্তিশালী আইন? সুলেমানের জীবন কিন্তু আমাদের এই দ্বিতীয় উত্তরটার দিকেই ভাবতে বাধ্য করে।